has been a supreme setback for Mamata Banerjee. Breaking news on the ED versus Mamata showdown in the Supreme Court. The Supreme Court is currently dictating its order on the Enforcement Directorate's plea. First of all, Ma Marti Manush has been completely replaced by Bachao Bhari, Bachao Bhrashtachari, Bachao Babri. This is what they have come to represent today. Supreme Court has called this a very serious case. The Supreme Court has said it is a very serious matter and we will issue notices. সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবি ঘিরেই আজ রাজনীতির ময়দানে ঝড়। ইডির তল্লাশি, পুলিশ প্রশাসনের ভূমিকা, প্রাক নির্বাচনী তৎপরতা আর আদালতের নীরব প্রশ্ন, সব মিলিয়ে দিল্লির এজলাস থেকে ছড়িয়ে পড়েছে এমন এক বার্তা যা শুধু নবান্ন নয়, গোটা পশ্চিমবঙ্গের ক্ষমতার ভারসাম্যকেই নাড়িয়ে দিয়েছে। এটা কি আইনের স্বাভাবিক প্রক্রিয়া নাকি ভোটের মুখে চক্রব্যূহের বাসর রচনার ইঙ্গিত? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। The Supreme Court has also issued a notice to the TMC government asking for a response within 2 weeks on the ED's plea to hand over the probe to the Central Bureau of Investigation, that is the CBI. जंगल राज बिल्कुल ममता राज जैसा होता है. The state government is to aid and assist the investigating agencies of the center. उनके हाथ मजबूत करने थे ममता बनर्जी को। ये तस्वीर देखिए, ऐसे जकड़ लिया फाइलों को, ऐसे चुरा के भागी मोबाइल फोन को। ये कानूनी जोर का तमाचा है उस मुख्यमंत्री को जो समझती है वो संविधान से ऊपर है, सर्वोच्च न्यायालय। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন মমতা ব্যানার্জি। গত 8ই জানুয়ারি কলকাতায় আইপ্যাকে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের ভিত্তিতে মমতাকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় যা আদালতের খতিয়ে দেখা প্রয়োজন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এবং দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে এই নোটিশ জারি করা হয়েছে। শীর্ষ আদালত বলেছে, কোনো রাজ্যের পুলিশ বাহিনীর শিলমোহরের ভরসায় অপরাধীরা যাতে পার পেয়ে না যায় তা নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্টের মতে, কোনো রাজনৈতিক দলের নির্বাচনের কাজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ করার ক্ষমতা নেই, তেমনি রাজনৈতিক দলও তদন্তকারী সংস্থার আইনানুগ তদন্তে হস্তক্ষেপ করতে পারে না। আমরা হস্তক্ষেপ না করলে আইনি অরাজকতা তৈরি হবে। সব মিলে আইপ্যাক কাণ্ডে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার না হলেও সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জিকে ঠিক 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। এটা রাজনৈতিকভাবে তৃণমূল নেত্রীর কাছে কত বড় ধাক্কা সেটাই আজকের আলোচ্য। এখান থেকেই একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জির এই মুহূর্তের অবস্থানকে কিভাবে দেখা উচিত? তার জন্য পরিস্থিতি কি সন্তোষজনক নাকি খুব শিগগিরই বড় কোনো অস্বস্তিকর খবর আসতে চলেছে? দেখুন, সুপ্রিম কোর্টে সাধারণত শুনানি খুবই সংক্ষিপ্ত হয়, কিন্তু গতকাল একেবারে প্রাথমিক পর্যায়ে যা ঘটেছে তা ব্যতিক্রমী। মমতা সরকারের বিরুদ্ধে ইডি যেভাবে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল, সেই মামলার শুনানি টানা 105 মিনিট চলেছে। এটা সত্যি নজিরবিহীন। প্রাথমিক স্তরে এমন তীব্র জেরা খুব কমই দেখা যায়। মমতা ব্যানার্জির অবস্থান এখানে চাপের মধ্যেই পড়েছে। কোনো রাগঢাক না করে বলছি, এই মুহূর্তে পরিস্থিতি তার পক্ষে অনুকূল নয়। শীর্ষ আদালত মমতা সরকারকে 2 সপ্তাহের নোটিশ দিয়েছে। সব এফআইআর এবং সংশ্লিষ্ট সমস্ত পিটিশনের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত জবাব দিতে হবে। তারপরে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 3রা ফেব্রুয়ারি। সোজা কথা, আদালত ইডির হাত বেঁধে দেয়নি, এখানেই তাদের প্রাথমিক জিত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই শুনানি অশনি সংকেত, কারণ আদালত স্পষ্ট জানিয়েছে যে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এটি খতিয়ে দেখা প্রয়োজন। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির তরফে কপিল সিব্বল, রাজীব কুমারের পক্ষে অভিষেক মানু সিংভি, মনোজ ভার্মার তরফে শ্যাম দিওয়ানের মতন 3 বাঘা আইনজীবী একটাই যুক্তি সামনে এনেছিলেন। তাদের বক্তব্য ছিল, যখন মামলা ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন, তখন এই পর্যায়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয়। জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা
অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এবং ইডির বিশেষ কৌঁসুলি জোহেব হাসান জোর দিয়ে বলেন, 9 জানুয়ারি কলকাতা হাইকোর্টে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে হট্টগোল হয় এবং যার ফলে শুনানি সম্ভব হয়নি, সেটাই গুরুতর বিষয়। পাল্টা যুক্তিতে কপিল সিব্বল, অভিষেক মানু সিংভিদের দাবি ছিল ওটা ছিল একেবারেই বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তার পরের দিন হাইকোর্টের শুনানি একেবারেই নির্বিঘ্নে হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি। রাজু তখন বলেন, পরের দিনের শুনানিতেও তার মাইক বারবার বন্ধ করে দেওয়া হচ্ছিল, তাকে মিউট করা হচ্ছিল। এই জায়গাতেই আদালত ঠান্ডা গলায় কিন্তু ধারালো এক লাইনে বলে দেয়, মাইকের নিয়ন্ত্রণ তো আদালতের হাতেই থাকে, কোনো সরকারের হাতে নয়। ওই মন্তব্যের পরেই কার্যত বিষয়টা অন্য খাতে ঘুরে যায়। সব মিলিয়ে যা দাঁড়ালো, হাইকোর্টে যে মামলা চলছিল তার উপর সুপ্রিম কোর্ট নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কার্যত হস্তক্ষেপ করলো। সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে ইডির পক্ষে দাবি করা হয় তারা কলকাতায় আইপ্যাকের মালিক এবং অফিসের নির্বাচনী নথি সংগ্রহ করতে যায়নি, কোনো ভোট সংক্রান্ত কাজেও যায়নি। তবে এসবের চেয়েও বড় যে প্রেক্ষাপট তা হলো পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় কপিল সিব্বলের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানতে চেয়েছিলেন, কয়লা চুরি মামলায় ইডির শেষ সক্রিয় পদক্ষেপ হয়েছিল 2024 সালের ফেব্রুয়ারিতে, তারপর দীর্ঘ বিরতি। হঠাৎ করে এখন 2026-এ বাংলায় ভোটের মুখে এসে আবার তৎপরতা কেন? পাল্টা তুষার মেহতা বলেন, এখন পশ্চিমবঙ্গে তো নির্বাচন নেই। কপিল সিব্বল বিস্মিত গলায় পাল্টা বলেন, কেন্দ্রের সলিসিটর জেনারেলের এরকম জ্ঞান যে বলছেন পশ্চিমবঙ্গে নির্বাচন নেই। বিচারপতি মিশ্র তখন বলেন, উনি বলতে চাইছেন পশ্চিমবঙ্গে এখনো নির্বাচন ঘোষণা হয়নি। এটাও ভাবার বিষয় যে 23 মাসের লম্বা বিরতির পর হঠাৎ করে বলা হচ্ছে এত বড় একটা কয়লা কেলেঙ্কারি। এ তো সহজ প্রশ্ন, তাহলে এতদিন ইডি কোথায় ছিল? এই প্রশ্নে না সলিসিটর জেনারেল কিছু বলতে পেরেছেন, না অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, না বেঞ্চের তরফেও কোনো প্রতিক্রিয়া এসেছে। প্রশ্নটা কার্যত ঝুলে রইল, অথচ শুনানি এগিয়ে গেল। এটাও কি চক্রবুহ রচনার কোনো ফ্রেম কিনা ভাবুন আপনারা। বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের ফেব্রুয়ারি থেকে 2026 সালের জানুয়ারি, 23 মাস। এই দীর্ঘ সময় ইডি কোথায় ছিল? আর তদন্তের টাইমিং নিজেই তো বড় প্রশ্ন, সেটা উপেক্ষা করার সুযোগ নেই। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিকোণ থেকে পুরো শুনানিটা দেখা যায়, তাহলে প্রশ্ন উঠবেই, এতে তার জন্য কি অপেক্ষা করছে। তবে এটা ঠিক, ইডির দাবি মতো সুপ্রিম কোর্ট প্রথম দিন সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি। তাহলে মমতার ক্ষেত্রে আশঙ্কাটা কোথায়? আমাদের টিম গতকালের পুরো শুনানির প্রতিটি শব্দ মন দিয়ে দেখেছে, শুনেছে। আদালতের যে মানসিকতা, যে ঝোঁক, সেটাই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই মামলাকে তারা মোটেই হালকাভাবে নিতে রাজি নয়। ইডির তরফে এবং সলিসিটর জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলের পক্ষ থেকে যেসব যুক্তি পেশ করা হয়েছে, সেখানে 2019 সালের 3রা ফেব্রুয়ারির ঘটনার কথাও তোলা হয়েছে, যেদিন সারদা চিটফান্ড মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর একটি দল কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাসভবনে হানা দেয়। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজীব কুমারের বাড়িতে পৌঁছে যান। তিনি অভিযোগ করেন যে মোদী সরকার কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজ্যের প্রশাসনিক কাঠামো এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ চালাচ্ছে। ওই রাতেই মমতা ধর্মতলার মেট্রো চ্যানেলে, যেখানে 2006 সালে সিঙ্গুর আন্দোলনের সময় তিনি অনশন করেছিলেন, সেই একই জায়গায় সংবিধান বাঁচাও স্লোগান তুলে ধর্নায় বসে পড়েন। মমতার ওই ধর্না টানা 3 দিন চলেছিল। অবশেষে 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে শিলংয়ের সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিলে এবং রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারির মতন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না বলে রক্ষা কবচ দিলে তারপর মমতা ব্যানার্জি ধর্না প্রত্যাহার করেন। গতকাল ইডি সেই পুরনো ঘটনাকেও আদালতে উদ্ধৃত করেছে। সুপ্রিম কোর্টও তাদের আদেশে ওই ঘটনাকে মামলায় অন্তর্ভুক্ত করেছে। দর্শকদের জন্য গতকালের অন্তর্বর্তী আদেশের কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। আদালতের ভাষ্য অনুযায়ী, এটা কোনো একক ঘটনা নয় যে কোনো মুখ্যমন্ত্রী এভাবে কোনো জায়গায় ঢুকে পড়েছেন। আগেও যখন সিবিআই একটি অপরাধের তদন্ত করছিল, তখনও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপের একটি ধারাবাহিক প্যাটার্ন রয়েছে।
ইডির বক্তব্য অনুযায়ী তাদের আধিকারিকেরা যেসব নথি এবং প্রমাণ সংগ্রহ করেছিলেন সেগুলি প্রতিপক্ষ বেআইনিভাবে নিজেদের দখলে নিয়েছে। এরপর পশ্চিমবঙ্গ পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সলিসিটর জেনারেলের যুক্তি ছিল, এই ধরনের পরিস্থিতিতে কোনো বড় কেলেঙ্কারির তদন্ত চালিয়ে যাওয়া কেন্দ্রীয় সংস্থার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এখানে কয়লা পাচারের মামলায় ইডি যে 2742 কোটি টাকা আর্থিক নয়ছয়ের তদন্ত করছে সে কথাও উল্লেখ করা হয়। এরপর আদালত উল্লেখ করে, সলিসিটর জেনারেলের বক্তব্য অনুযায়ী এটি একটি অত্যন্ত গুরুতর মামলা যার তদন্ত এই আদালতের তত্ত্বাবধানে হওয়া উচিত। পাশাপাশি বলা হয়েছে, হাইকোর্টকে এই মামলায় আর এগোনোর অনুমতি দেওয়া উচিত নয়, কারণ এতে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা সরাসরি জড়িয়ে রয়েছেন। এই কারণেই ন্যায়ের বৃহত্তর স্বার্থে এই আদালতের পক্ষেই এই বিষয়টির তদন্ত করা যুক্তিসঙ্গত, এমনটাই আদেশে বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, ললিতা কুমারী মামলায় এই আদালত যে আইন নির্ধারণ করেছে তার ভিত্তিতে এফআইআর দায়ের করা বাধ্যতামূলক। তিনি যুক্তি দেন, যখন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ডিজিপি এই ঘটনায় যুক্ত তখন তাদের অধীনস্থ পুলিশ আধিকারিকেরা নিরপেক্ষ তদন্ত করবেন এমন প্রত্যাশা করা যায় না। তাই প্রতিপক্ষদের দ্বারা সংগঠিত অপরাধের তদন্ত সিবিআই এর হাতেই দেওয়া উচিত। আসলে ইডির পুরো ফোকাস ছিল একটাই, যে কোনোভাবে গতকালই যেন সিবিআই তদন্তের নির্দেশ আদায় করা যায়, যে করেই হোক। পাল্টা মমতার আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং তার মালিক প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন তৃণমূলের চেয়ারপারসন হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। মমতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, সেখানে ডিজিপির সঙ্গে থাকাটা ছিল তার পেশাগত দায়িত্বের অংশ। সিব্বল এই বলে সওয়াল করেন যে আইপ্যাকের দপ্তর থেকে দলের নির্বাচন পরিচালনা সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নিলে তৃণমূল কিভাবে নির্বাচনে লড়বে। তিনি যুক্তি দেন, তৃণমূলের চেয়ারপারসন হিসেবে এই সমস্ত তথ্য রক্ষা করার অধিকার মমতার রয়েছে। এবার আসল কথায় আসা যাক। দুপক্ষের বক্তব্য শোনার পর আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি শব্দই খেয়াল করার মতন। আদালত বলছে, এই পিটিশনে ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্য সংস্থার হস্তক্ষেপ সংক্রান্ত এক গুরুতর প্রশ্ন উঠেছে। বেঞ্চের মতে, দেশে আইনের শাসন বজায় রাখতে এবং প্রত্যেক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার স্বার্থে এই বিষয়টির পরীক্ষা করা জরুরি, যাতে কোনো অপরাধী কোনো নির্দিষ্ট রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে সুরক্ষা না পায়। অপরাধীকে আমাদের মতে ইঙ্গিতটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় বড় প্রশ্ন জড়িয়ে রয়েছে, সেগুলো অমীমাংসিত রেখে দিলে পরিস্থিতি আরো খারাপ হবে। আর এখানেই সেই গুরুত্বপূর্ণ লাইন, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন ক্ষমতায় রয়েছে। এই বাস্তবতা উপেক্ষা করলে কোনো না কোনো রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে আদালত প্রশ্ন তোলে, যদি কেন্দ্রীয় সংস্থাগুলো কোনো গুরুতর অপরাধের তদন্তে সৎ উদ্দেশ্যে কাজ করে, তাহলে কি শুধুই দলের রাজনৈতিক কার্যকলাপের অজুহাতে তাদের ক্ষমতা প্রয়োগে বাধা দেওয়া যায়? এখানেই নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেঞ্চ নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে কাউন্টার এফিডেভিট জমা দিতে হবে। এখানে কিছু প্রশ্ন উঠতেই পারে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি কোনো কেলেঙ্কারি ঘটে এবং সেখানে ইডি অভিযান না চালায়, তাহলে কি সেখানকার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এমন প্রশ্ন তোলা হয়? তাদেরকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে? তাহলে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন এই দাবি উঠবে? পশ্চিমবঙ্গে ইডি গেলে তারা স্থানীয় পুলিশকে আগাম জানায়নি। এই বাস্তবতায় ডিজিপিকে সরানোর দাবি কি আদৌ ন্যায্য হতে পারে? আসলে এটা পুরোপুরি আফটার থট। গোটা খেলাটাই আফটার থটের। পুরো ক্রোনোলজি দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। 8ই জানুয়ারি ভোরে ইডি হানা দেয় আইপ্যাকে। সেই দিনই দুপুর 2:30 নাগাদ ইডি কলকাতা হাইকোর্টে যায়। হাইকোর্ট বলে আগামীকাল 2:30টার সময় শুনানি হবে। পরের দিন ঠিক সেই সময় শুনানি শুরুই হতে পারে না, কারণ ছিল তুমুল হট্টগোল। এখান থেকেই পুরো গল্পের আসল মোড়। এরপর ইডির সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে যায়। হাইকোর্ট জানিয়ে দেয় 14 তারিখ শুনানি হবে, কিন্তু তার অপেক্ষা না করে ইডি সেই দিনই সুপ্রিম কোর্টে একের পর এক মামলা দায়ের করে। দিনটা ছিল গত শনিবার 10ই জানুয়ারি। এর পাল্টা পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস তৎক্ষণাৎ ক্যাভিয়েট ফাইল করে, যার অর্থ তাদের না জানিয়ে একতরফা শুনানি চলবে না। আসলে ইডির যে পিটিশন নিয়ে এত কথা হচ্ছে, সেটি গতকাল সকালেই প্রথমবার মুভ করা হয়। আগে এমন কোনো পিটিশন ছিল না। তাই আমরা বলছি সবকিছুই আফটার থট।
প্রথমে নিজেরাই হাইকোর্টে যায়, তারপর কাল হাইকোর্টে গিয়ে বলে মামলা তো সুপ্রিম কোর্টে আছে, তাই আর শুনবেন না। ভাবুন একবার, শুনানি কোথায় হবে সেটাও ইডির ইচ্ছের ওপরেই ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে অভিষেক মানু সিংভির যুক্তি ছিল এটা স্পষ্ট উইন্ডো শপিং, জজ হান্টিং। কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, যেখানে সুবিধা সেখানেই দৌড়। 15 জানুয়ারি শুনানির শুরুটাই হয়েছিল এখান থেকে। মাই লর্ড, সবার আগে ডিজিপি এবং শীর্ষ পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করুন, যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিয়েছে। আদালত প্রশ্ন করে, আমরাই কি সাসপেন্ড করব? উত্তরে বলা হয় না, ডিওপিটিকে নির্দেশ দিন যাতে তারা ব্যবস্থা নেয়। আসল ঘটনাক্রম স্পষ্ট করে দিচ্ছে যে পুরো কাহিনীটাই পরবর্তী ভাবনা, পরিকল্পিত আফটার থট। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো হাঙ্গামাপূর্ণ জায়গায় মুখ্যমন্ত্রী গেলে কি সেখানে শীর্ষ পুলিশ কর্তারা যান না? মমতা ব্যানার্জি কি এমন কিছু আলাদা করেছেন যে পুলিশ কর্তাদের ঘিরে এতটা আক্রমণ? এর দিক থেকে ইডি বড়সড় স্বস্তি পেয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া 4টি এফআইআর এর উপর আপাতত 2 সপ্তাহের জন্য স্থগিতাদেশ মিলেছে। সময়ের হিসেবে সাময়িক হলেও বাস্তবে এটা ইডির জন্য বিশাল রিলিফ। আবার একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর ঝুলে গেল আইনি তরোয়াল। কারণ যেভাবে আদালতের ঝোঁক স্পষ্ট হয়েছে, হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বিষয়টি গ্রহণ করেছে এবং বলেছে যে এটি গুরুতর, তাই পরীক্ষা করতেই হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মোটেও সুখবর নয়। এর অর্থ তার বিরুদ্ধে ভবিষ্যৎ আইনি পদক্ষেপের সম্ভাবনা খোলা থাকলো। গতকালের শুনানিতে যে সুর এবং দিক নির্দেশ দেখা গেছে তা যদি বজায় থাকে, তাহলে পরবর্তী শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশও আসতে পারে। সেক্ষেত্রে মমতা সরাসরি সমস্যায় পড়বেন। আমাদের কাজ তথ্য তুলে ধরা, যেমনটা ঘটেছে ঠিক তেমনটাই। বাস্তবটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন মাত্র 2 সপ্তাহের আলটিমেটাম। 2 সপ্তাহ পর কি তিনি জেলের ভিতরে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। নাকি যে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ আমরা আগেও তুলেছিলাম সেই দিকেই পরিস্থিতি এগোচ্ছে? বাংলায় রাষ্ট্রপতি শাসন হলে অনেক কিছু বদলে যাবে। এখন প্রশ্ন একটাই, সেই সম্ভাবনা কি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে? এখানে একটি বড় প্রশ্ন রয়েছে, সেটা হলো পুলিশ কর্তাদের বিরুদ্ধে এই আক্রমণ কি সত্যি পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য এতটাই জরুরি, নাকি এটাও বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অংশ? সবশেষে একাধিক জরুরি প্রশ্ন। রাষ্ট্রীয় শাসকেরা আগে থেকেই যে ভাষা ব্যবহার করছিল, ইডি আদালতে প্রায় সেই একই ভাষায় যুক্তি দিয়েছে। আর সুপ্রিম কোর্টের আদেশেও সেই সুরের প্রতিফলন কিছুটা দেখা গেছে। সেটাই মমতা ব্যানার্জির জন্য আসল সতর্কবার্তা। এই সিঁড়ি ভাঙা অঙ্কটা কি নিছক কাকতালীয়? আগামী 2 সপ্তাহে কি হবে? সিবিআই তদন্তের অর্ডার আসবে মমতার উপর, একই সঙ্গে প্রশাসনিক এবং রাজনৈতিক চাপ বাড়বে, নাকি তাকে আরো বড় কোনো চক্রবুহে ঘিরে ফেলা হবে? গতকাল থেকে কি শুরু হলো বাংলার রাজনৈতিক খেলায় নতুন ধাপের সূচনা? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।